ভিউয়ার্স, আমরা জেনেছি ইতিমধ্যেই করোনা কিভাবে ছড়াচ্ছে, এর প্রিভেনশন কিভাবে করতে হবে, এর ডায়াগনোসিস ও কারেন্ট ট্রিটমেন্ট ট্রেন্ডগুলো। এবারে আমরা জানবো করোনা কিভাবে আমাদের মেন্টাল হেলথকে এফেক্ট করছে। ডক্টর নুরুন নেসা বেগম, এমডি, পিএইচডি, কারেন্টলি ওয়ার্কিং as an inpatient psychiatrist in one of the largest psychiatric hospital in Delaware. ডক্টর নুরুন বেগম, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার ভাবনাটি আপনি কিভাবে দেখছেন এবং করোনার এই ক্রাইসিসে মানসিক স্বাস্থ্যের যত্নটি কিভাবে নিতে হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য, এবং বিএডিবিকে অসংখ্য ধন্যবাদ এই সময় উপযোগী উদ্যোগটি নেওয়ার জন্য, স্পেশালিস্ট ডক্টরসদের নিয়ে এই প্যানেল ডিসকাশনটি আয়োজন করার জন্য। আমরা যদি আজকে জন হপকিন্স ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্সটা দেখি যে কতজন আজকে করোনায় আক্রান্ত সারা বিশ্বে, আপনারা দেখবেন অলমোস্ট 3 মিলিয়নের ঊর্ধ্বে করোনা দ্বারা আক্রান্ত। তার মাঝে আমেরিকাতেই 1 মিলিয়নের ঊর্ধ্বে করোনা দ্বারা আক্রান্ত। কিন্তু করোনা দ্বারা মানসিকভাবে কিংবা ইমোশনালি কিংবা সাইকোলজিক্যালি কত মিলিয়ন পিপল এফেক্টেড সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে খেয়াল করবেন করোনা শুধুমাত্র যারা যারা শুধুমাত্র আক্রান্ত তাদেরকেই এফেক্ট করছে না, তার করোনা এফেক্ট করছে আমাদের সবাইকে ইমোশনালি এবং সাইকোলজিক্যালি এফেক্ট করছে। যারা করোনা দ্বারা শুধু আক্রান্ত তাদেরকেই নয়, এবং ইটস এফেক্টিং অল অফ আস, each and every one of us. তাই করোনার ইমোশনাল ইম্প্যাক্ট সেই মিলিয়নস অফ নাম্বারস থেকে অনেক অনেক ঊর্ধ্বে, কারণ এটা আমাদের সর্বসাধারণকে নানাভাবে এবং প্রত্যেকটা ক্লাস্টার অফ পিপলকেই আমাদের এফেক্ট করছে। আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য যে করোনা আমাদেরকে কিভাবে বিভিন্ন ক্লাস্টার অফ পিপলকে এফেক্ট করছে, কিভাবে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জেনারেশনকে এফেক্ট করছে, সেটা বোঝানোর জন্য আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে মনে করেন যারা করোনা দ্বারা আক্রান্ত নন কিন্তু যারা এখন অলমোস্ট 1 মাসের ঊর্ধ্বে লকডাউনে আছেন, তাদেরকে কিভাবে এফেক্ট করছে। তারা কিন্তু দেখেন তারা বাসায় আছেন, আপনারা বাসায় আছেন, কিন্তু সারাক্ষণ একটা ফিয়ার এনজাইটি কাজ করছে, একটা স্ট্রেস রিয়াকশন হচ্ছে, ফিয়ার অফ আননোন, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ ইনফেকশন, এবং না জানি কি হয়, অর্থাৎ ফিয়ার অফ আনসার্টেনিটি। এবং আপনারা খেয়াল করবেন যারা এখন এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে নানা রকমের চিন্তা, অর্থাৎ নানা রকমের নেগেটিভ থটস মাথার মধ্যে কাজ করছে। কেউ কেউ ভাবছেন আমার যদি হয় আমার কি হবে, আমার পরিবারে কি হবে, আমার যদি করোনা দ্বারা আমি মারা যাই আমার সন্তানদেরকে দেখবে। কেউ কেউ ভাবছেন আমার তো পরিবারে বৃদ্ধ বাবা মা আছে, আমি তাদেরকে কিভাবে প্রোটেক্ট করব। কেউ কেউ ভাবছেন দেশে যারা আছেন, দেশে কারো কারো বৃদ্ধ বাবা মা আছেন, তারা তো ওখানে একা, তাদের যদি কিছু হয় তাদেরকে কে প্রোটেক্ট করবে। নানা রকমের দুশ্চিন্তা তাদেরকে কাজ করছে। আবার এরই মাঝে আপনাদের কেউ কেউ জব হারিয়েছেন, যারা জব হারাচ্ছেন তাদের মধ্যে দুশ্চিন্তা এখন ভিন্ন লেভেলের। আমার আগামী মাসের ঘর ভাড়া দেওয়ার মতো আমার কাছে পয়সা নেই, আগামী মাসের আমি বিদ্যুৎ বিল কিভাবে দিব, পানির বিল কিভাবে দিব। আবার অনেকের মাঝে আছে তাদের ফুড নাই ঘরে, এবং অনেকের মাঝে দুশ্চিন্তা যে আমি কোনোদিন জীবনে ফুড ব্যাংকে যাইনি, আমি কোনোদিন কারো কাছে হাত পাতিনি, কিন্তু এখন আমেরিকাতে যারা লাস্ট 40 ইয়ার্স কখনো তাদের কখনো পভার্টি ছিল না, দে আর গোয়িং টু ফুড ব্যাংক ফর দ্য ফার্স্ট টাইম। তাদের জন্য যে একটা ইমোশনাল স্ট্রেস, যে কিভাবে এটা আমি মেনে নিব, এবং এরপরও জানি না এর পরের মাসে আমি সত্যি কি আবার আমার সন্তানদের জন্য, আমার পরিবারদের জন্য ফুড কিংবা হোম থাকবে কিনা, সেটাও তাদের জন্য আনসার্টেন। তাহলে এই সব কিছু মিলিয়ে যাদের হয়তো বা করোনা দ্বারা আক্রান্ত নন তারা কিন্তু নানাভাবে মানসিকভাবে এফেক্টেড হচ্ছেন, এবং তাদের স্ট্রেস রিয়াকশনের জন্য বিভিন্ন ধরনের সিমটমস আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ এংজাইটিতে ভুগছেন, এংজাইটিটা হয়তো বা সারা দিন ধরে ভুগছেন, অথবা কেউ কেউ আছে এংজাইটি হচ্ছে একটা মোমেন্টে একটা সিভিয়ার এংজাইটি ফিল করছেন। কারো কারো কাছে ডিপ্রেশন সিমটমসটা বেড়ে যাচ্ছে, কারো কাছে অ্যাঙ্গার হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট অর্থাৎ সম্পর্কগুলো খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এবং স্লিপ ডিস্টারবেন্সে ভুগছেন, এবং অনেকের মাঝে হোপলেসনেস অর্থাৎ এর কোনো শেষ নেই, এবং এই হোপলেসনেসটা তাদের মধ্যে ডেভেলপ করছে। তারপরে যদি আমি আরেকটা ক্লাস্টার অফ পিপলদের মানসিক অবস্থাটা ডিসক্রাইব করি, সেটা হচ্ছে কি যারা ফ্রন্ট লাইনার। আমরা এখানে অনেক ফ্রন্ট লাইনারদের ওর অনুভূতিগুলো শুনেছি। তো যারা ফ্রন্ট লাইনার অর্থাৎ যারা আইসিইউতে কাজ করছেন, প্যারামেডিক, ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা ফ্রন্ট লাইনার আছেন, তাদের ভয় বা তাদের মানসিক অবস্থাটা একটু ডিফারেন্ট লেভেলে। কারণ কি তাদের হয়তো বা জব আছে, তাদের ঘর আছে, তাদের হয়তো বা ঘরে ফুড আছে,
কিন্তু তারা কিন্তু ভোগ করছেন একটা প্রতিটা মোমেন্টে একটা ইন্টেন্স ফিয়ার অফ গেটিং ইনফেক্টেড। তাদের মধ্যে ভয় কাজ করছে যদি আমি ইনফেক্টেড হই তাহলে আমি তো সেটা পরিবারে নিয়ে আসবো, পরিবারে হয়তো বা যাদের ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে আমি হয়তো বা ইনফেক্টেড করে দিব। তো তাদের ভয়টা প্রতিটা মোমেন্টে অ্যাজ ইফ দে আর ইন দ্য ওয়ার, তারা প্রতিটা মোমেন্টে তারা ফিল করছেন যে আই মাইট গেট ইনফেক্টেড, এবং তাদের একটা গিলটি ফিলিংস, সিভিয়ার একটা গিলটি ফিলিংসও কাজ করছে ইন কেস আই এম দ্য রিজন ফর দ্য ডেথ অফ মাই ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ আমি যদি ইনফেকশন নিয়ে আসি এবং আমাদের পরিবারের যদি কেউ সেখানে আক্রান্ত হয় এবং তাদের যদি কোনো ডেথ হয়, সো তাদের মধ্যে একটা মিক্সড ইমোশনস কাজ করছে। এর মধ্যে যারা একেবারে আইসিইউতে কাজ করছেন বা যারা একদম প্রতিদিনই আইসিইউতে বা ইয়ারে কাজ করছেন, তাদের যে একটা ভয় কাজ করছে, তারা হচ্ছে প্রতিদিনই তারা মৃত্যু দেখছেন, এবং সেই মৃত্যুগুলো কিন্তু এত মৃত্যু হয়তো বা অনেকে দেখেনি এর আগে তাদের ক্যারিয়ারে। প্রতিদিনই তারা মৃত্যু দেখছে এবং মৃত্যুগুলো অনেকটা ভয়াবহ, কারণ সেই মৃত্যুগুলো খুব লোনলি, এবং তারাও ইমোশনালি এফেক্টেড হচ্ছে যখন তারা দেখছে যে কেউ মারা যাচ্ছেন কিন্তু সে একেবারেই পরিবার পরিজন নেই, একদম একা মারা যাচ্ছে। এই এই মৃত্যুগুলো যখন বারবার প্রতিদিন দেখছেন, তাদের মাঝে একটা ডিপ্রেশন কাজ করছে, এংজাইটি সিমটমস বেড়ে গেছে, এবং পিটিএসডি লাইক অর্থাৎ ট্রমাটিক এক্সপিরিয়েন্স লাইক কিছু সিমটমস তাদের মধ্যে ডেভেলপ করছে। আপনারা অনেকে জানেন যে এপ্রিল 27 ডক্টর লর্না ব্র্যান্ড, শি ওয়াজ এন ইআর ডক্টর ইন নিউ ইয়র্ক, এবং উনি যখন প্রতিদিন একজন ইআর ডক্টর হিসাবে উনি প্রতিদিন কোভিড-19 পেশেন্টকে ট্রিট করেছেন, দেখেছেন, তাদের মৃত্যু দেখেছেন। উনি নিজেও কিন্তু একজন কোভিড ভিকটিম হয়েছেন, কোভিড ভিকটিম হয়ে বাসায় ফেরত গেছেন, এবং যখন আবার ভালো হয়ে ব্যাক করেছেন, শি কমিটেড সুইসাইড, তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। এবং অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক পোস্ট এবং সিএনএন, ডক্টর লর্না ব্রায়ানের কোনো প্রিভিয়াস মেন্টাল হেলথ ছিল না। তাহলে বুঝতে পারবেন যে এই যারা ফ্রন্ট লাইনার তাদেরকে কিভাবে, তাদের মানসিক স্বাস্থ্যে কিভাবে এটা এফেক্ট করছে। এবং আপনারা এটা অনেকে জানেন যে এখন সব স্টেটেই আমরা সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন ধরনের ফ্রি হটলাইন চালু করেছি, যেখানে স্টেট বেসড সব ডাক্তাররা যারা ফ্রন্ট লাইনার বা হেলথ কেয়ার প্রোভাইডার, তারা সেখানে সেই ফ্রি হটলাইনে কল করতে পারেন, যাতে তারা মানসিক স্বাস্থ্য সেবাটা এই সময় পেতে পারেন বা পিয়ার সাপোর্টটা পেতে পারেন। তারপর আমি আপনাদেরকে আরেকটা ক্লাস্টার অফ গ্রুপের কথা বলছি, তারা হচ্ছে আমাদের শিশু কিশোর যারা আছেন এখন, তাদেরকে কিভাবে করোনা এফেক্ট করছে। তাদের জন্য কিন্তু এটা টোটালি চেঞ্জ অফ লাইফ। তারা এখন কেউ স্কুলে যেতে পারছে না, তারা ঘরে টোটালি বন্দী, তাদের কোনো প্লে ডেট নেই, তাদের বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা নেই, তারা ঘরে একদম টোটালি লকডাউন। এরই মাঝে তারা দেখছে তাদের বাবা মা নানা কিছু নিয়ে অস্থিরতায় আছে। কিরকম? বাবা মা কথা বলছে কারো মৃত্যু নিয়ে, করোনার অনিশ্চয়তা নিয়ে, জব হারাচ্ছে, তারা কিভাবে ফুড প্রোভাইড করবে, এগুলো তারা প্রতি মোমেন্টেই হয়তো বা বাবা মার কাছ থেকে শুনছেন। আর যখন বাবা মাকে দেখছেন তারা যে তারা খুব অ্যাংশাস হয়ে আছেন এবং নানা রকমের এংজাইটি রিলেটেড কথা বলছেন, আমাদের শিশু কিশোরকে কিন্তু সেটা এফেক্ট করছে। তারা সেটা পারসিভ করছে এবং তারাও মনের মাঝে নানা রকমের এংজাইটিতে ভুগছেন। এবং তাদের সিমটমগুলো হচ্ছে তারা ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন হচ্ছে, তাদের স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে। অনেক শিশু কিশোরদের দেখা যাচ্ছে যদিও তারা হোম স্কুলিং করছে, তাদের কিন্তু ফোকাস কনসেন্ট্রেশন কমে গেছে, তাদের স্লিপ হাইজিনটা নষ্ট হয়ে গেছে, এবং তাদের নানা রকমের বিহেভিয়ারাল ডিস্টারবেন্স দেখা দিয়েছে। এখন আপনাদের একটা ল্যান্সেটে একটি পাবলিকেশন হয়েছিল এপ্রিল 14 সেটা হচ্ছে মেন্টাল হেলথ এফেক্ট অফ স্কুল ক্লোজার ডিউরিং কোভিড-19। ল্যান্সেটের এই পাবলিকেশন ওরা দেখিয়েছিল যে 2111 ওরা কিছু পার্টিসিপেন্ট নিয়েছে ইন ইউকে। সেখানে ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের মেন্টাল হেলথের এফেক্ট কি হয়েছে ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য স্কুল। সেখানে 83% বলেছে যাদের প্রিভিয়াস মেন্টাল হেলথ ছিল তাদের সিগনিফিক্যান্ট ডিটোরিয়েশন অফ দ্য সিমটমস হয়েছে ডিউ টু দ্য স্কুল ক্লোজার। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কি কারণে এটা হলো, তারা বলছে যে যখন আমরা স্কুলে যাই সেটা তাদের জন্য একটা রুটিন, এবং সেটা তাদের জন্য একটা বিগ কোপিং মেকানিজমস, এন্ড দে মিস দ্যাট, এবং সেজন্য তাদের সিগনিফিক্যান্ট ডিক্লাইন অফ মেন্টাল হেলথ। তারপরে আরেকটা গ্রুপ অফ শিশু কিশোর আছে যারা মনে করেন যে স্পেশাল নিডস বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছেন, তারা কিন্তু মিস করছে বিহেভিয়ারাল থেরাপি, তারা মিস করছে স্পিচ থেরাপি অনেকেই, এবং তারাও সেরকম স্কুল রুটিন এবং স্কুল সাইকোলজিক্যাল যে থেরাপি বা সাপোর্টটুকু দেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে অনেকেই মিস করছেন এই সময়টাতে, এবং তারাও ভীষণভাবে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছেন। আরেকটা ব্যাপার, আমি যে একটু আগে যে আর্টিকেলের কথাটা বলেছিলাম ল্যান্সেটে, সেখানে আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে যে এই করোনার লকডাউনের কারণে
ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেশি বেড়ে গেছে। সেটা দেখিয়েছে যে চীনের হুবেই প্রভিন্সে ডিউরিং দ্য লকডাউন অফ ফেব্রুয়ারি তাদের ডোমেস্টিক ভায়োলেন্স 3 times ইনক্রিজ করেছে কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার ডিউরিং দ্যাট মান্থ অফ লকডাউন ইন ফেব্রুয়ারি। এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে কিন্তু কারা এফেক্টেড হচ্ছে, শুধু যে যারা অ্যাডাল্ট তারা তো এফেক্টেড হচ্ছে, কিন্তু এফেক্টেড হচ্ছে আমাদের শিশু কিশোররা, কারণ তাদের মাঝে ফিজিক্যাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ এবং নেগলেক্ট অনেক বেশি বেড়ে গেছে, যারা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে পরিবারের মধ্য থেকে। আপনারা জানেন যে এপ্রিল 12-তে ক্যালিফোর্নিয়ার একটা 15-year-old teenager, she was only 15, she committed suicide, her name was Smith। এবং সে যখন সুইসাইড করে তারও কিন্তু কোনো প্রিভিয়াস মেন্টাল হেলথ হিস্ট্রি ছিল না অ্যাকর্ডিং টু দ্য নিউ ইয়র্ক পোস্ট। এবং সেও কিন্তু সেই লকডাউনের ইমোশনাল স্ট্রেসটা আর নিতে পারেনি। তাই আমাদের এই সময়টাতে শুধুমাত্র আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে না, আমাদের শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এই করোনার প্যান্ডেমিক সময়। তারপরে আপনাদেরকে আমি আরেকটা ক্লাস্টার অফ পিপলকে বলছি, যারা হচ্ছে যে আমাদের ভালনারেবল পিপল অফ পপুলেশন, অর্থাৎ যারা একটু ওল্ডার, যাদের নানা রকমের মেডিকেল কোমরবিডিস আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজ, আমরা তাদেরকে বলছি যে মোস্ট রিস্ক পপুলেশন ডিউরিং দ্য করোনা প্যান্ডেমিক। তাদের মানসিক অবস্থা কিন্তু অনেক বেশি ডিটোরেট করছে, কারণ ওরা করোনা আক্রান্ত হওয়ার আগেই অনেকটা মনের করোনায় অর্থাৎ ইন্টেন্স ফিয়ারে তারা অনেকেই নানাভাবে মানসিক সমস্যায় ভুগছেন। আমি ইনপেশেন্টে কাজ করি, আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা সিভিয়ার প্যানিক লাইক সিমটমস নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, বিকজ দে ফিল লাইক দে আর গোনা ডাই ফ্রম ইট, লাইক লুজিং দ্য কন্ট্রোল অফ এভরিথিং। এবং এখানে যেহেতু অনেকে নার্সিং হোমে থাকেন, তাদেরও সেই সিমটমস ডিটোরেট করছে, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, প্যানিক লাইক সিমটমস। এবং যারা বয়োবৃদ্ধ অনেকে এখানে একাই থাকেন, কারণ হয়তো বা তাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে এবং একা থাকার কারণে তাদের মধ্যে সেই সিমটমস গুলো অনেক বেশি অ্যাগ্রাভেট করছেন। এবং আমরা উই আর সিং দ্য পিক অফ ইনপেশেন্ট হসপিটালাইজেশন ইন দোজ পপুলেশন টু, ইভেন দো দে আর নট ইনফেক্টেড বাই করোনা, বাট দে আর জাস্ট এফেক্টেড ইমোশনালি। আর সবশেষে আমি আরেকটা ক্লাস্টার অফ পিপলের কথা বলতে চাই, যেটা মেন্টালি কিভাবে এফেক্ট করছে, সেটা হচ্ছে কি, আমাদের অনেকেই স্বজন হারিয়েছেন এই করোনার কারণে। স্বজন হারানোর শোক এটা কঠিন একটা সময়, এবং স্বজন হারানোর শোক করোনার সময় হারানো অত্যন্ত কঠিন, এটাকে আমরা গ্রিফ বলি। এই গ্রিফটা এখন খুব কমপ্লিকেটেড পর্যায়ে পড়ে যাচ্ছে, কারণ কি, আপনি যখন স্বজন হারিয়েছেন, আপনি হয়তোবা সেই আপনার স্বজনকে আপনি হয়তোবা শেষবারের মতো বিদায় বলতে পারেননি, শেষবারের মতো দেখতে পারেননি, শেষবারের মতো হয়তোবা ছুঁতে পারেননি। ফিনারেলের সময় হয়তোবা আপনি একাই ঘরে বসে, তখন আপনি অলরেডি আপনি নিজেই কোয়ারেন্টাইনে আছেন, এবং নানা রকম আরো বেশি ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে মানুষ গেছে যখন তাদের সেই স্বজন হারিয়েছে। এবং এই স্বজন হারানোর কারণে যে গ্রিফ রিয়াকশনটা, একটা তো নর্মাল প্রসেস আছে, কিন্তু যখন আপনি একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মাধ্যমে স্বজন হারাবেন, তখন আপনার গ্রিফ রিয়াকশনটা অনেক বেশি কমপ্লিকেটেড হবে। একটা টার্ম আছে বলা হয় পারসিস্টেন্ট প্রলং গ্রিফ ডিসঅর্ডার, অর্থাৎ যেটা আপনার অনেক দিন ধরে লাস্ট করবে। এবং আপনাদের এই গ্রিফের কারণে এখন যারা গ্রিফের মধ্যে দিয়ে যাচ্ছেন ইন্টেন্সলি, এখন তারা বিভিন্ন রকমের সিমটমস আপনারা এক্সপেরিয়েন্স করতে পারেন। যেমন কেউ ফিল করতে পারেন যে এটা একটা দুঃস্বপ্নের মতো, অর্থাৎ এটা হয়নি, এটা হচ্ছে আমরা বলি যে ডিনায়াল ফেস অফ গ্রিফ। অনেকে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাগছেন, অর্থাৎ আপনি ঘুমোতেই পারছেন না, আপনি সারাদিনে হয়তোবা কাঁদছেন, অর্থাৎ আপনার অনেক বেশি ইনক্রিজ ক্রাইং স্পেলস হচ্ছে, আপনার অ্যাঙ্গার হচ্ছে, দ্যাট ইজ অলসো দ্য ফেস অফ গ্রিফ। আপনার অ্যাঙ্গার হচ্ছে টুয়ার্ডস গড, আপনি ভাবছেন ওয়াই ইটস মি, ওয়াই ইট হ্যাপেন টু মাই ড্যাড, ওয়াই ইট হ্যাপেন টু মাই মাম। আপনি নানা রকমের মিক্সড রিয়াকশনস অফ ইমোশনস এবং হোপলেসনেস এর মধ্য দিয়ে আপনি এই সময়টা পার করছেন যখন গ্রিফ। আমরা যখন গ্রিফের দিকটা খেয়াল করে আমি সবসময় বলি পেশেন্টকে যে grief is a process. For some people it's going to take 1 month, few weeks. For some people it's years. For some people it's rest of their life. এই গ্রিফের প্রসেসটা যেহেতু খুব ডেলিকেট এবং অনেকটা কমপ্লিকেটেড, আপনাদেরকে অবশ্যই যদি পারেন এই সময়টা কোনো গ্রিফ কাউন্সিলের সহায়তা নিন। এবং বিএডিপি থেকে হেল্পলাইন চালু করা হয়েছে, সেখানেও ইমোশনাল সাপোর্টের জন্য আপনি কল করতে পারেন। সবশেষে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বিভিন্ন ক্লাস্টার অফ পিপল, বিভিন্ন জেনারেশন অফ পিপল, হাউ উই আর বিং এফেক্টেড বাই করোনা, এবং প্রত্যেকটা মানুষই নানাভাবে ইমোশনালি আমরা এফেক্টেড হয়েছি। এই মোমেন্ট গুলোতে অনেক সাইকিয়াট্রিক প্রশ্ন আমাদের কাছে এসছে, আমি এক এক করে পড়ার চেষ্টা করছি। প্রশ্ন এসেছে,
how we should take care of our kids. প্রশ্ন এসেছে আমাদের কি করণীয়, হেলথ, আমরা কি জগিং করতে বাইরে বেরোবো কিনা। প্রশ্ন এসেছে বাচ্চাদের ব্যাপারেই প্রশ্ন, একই প্রশ্নই, বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করব। প্রশ্ন এসেছে আসলে প্রশ্নগুলো সব একই, যে মেন্টাল হেলথের কোপিং স্ট্র্যাটেজিটা কি হবে। আমি ডক্টর নুরুন বেগমের কাছে আসতে চাই ফিরে, উনি বলবেন কোপিং স্ট্র্যাটেজি। ধন্যবাদ। এগুলো অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন, এবং ধন্যবাদ আবারও এই প্রশ্নটি করার জন্য। আমি একটু আগে বলছিলাম যে করোনা কিভাবে আমাদের সবাইকে এফেক্ট করেছে, এবং বিশেষজ্ঞরা বলছে যে সাবধানবাণী করছে যে করোনা প্যান্ডেমিকের পরে দ্য নেক্সট প্যান্ডেমিক উইল বি এ মেন্টাল হেলথ প্যান্ডেমিক, এবং আমাদের সবাইকে সেজন্য এই সময়ে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্নের দিকে খুব মনোযোগী হতে হবে। আপনাদেরকে আমি এই এখন বিভিন্ন কোপিং স্কিলস নিয়ে কিছুটা বলতে চাই, এবং আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিভাবে আপনি এই করোনার প্যান্ডেমিকের সময়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন সেটা সহজ করে বোঝানোর জন্য আমি তিনটি স্টেপ বা তিনটি ধাপ আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। প্রথম যে স্টেপটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স। আপনাকে নিজেকে বলতে হবে যে ইটস ওকে টু বি নট টু বি ওকে অ্যাট দিস টাইম। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ দ্যাট ইউ হ্যাভ টু টেল ইয়োরসেলফ। অর্থাৎ আপনি এই করোনায় আপনি একা নন, বিশ্বের সবাই নানাভাবে এটাতে ডিল করছে, নানাভাবে এটাতে স্ট্রেসে আছে, বিশ্বের অনেকে নানাভাবে এটা দ্বারা এফেক্টেড হয়েছে। আপনাকে নিজেকে বলতে হবে আমি এখানে একা নই, সবার সাথেই আমি এটাকে ডিল করতে পারবো। এবং আপনি যখন এটা অ্যাকসেপ্ট করে নেবেন, ইট উইল ব্রিং ডাউন ইউর অ্যাংজাইটি। এবং আপনি আরো কিছু তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে যে আমি যেটা সেকেন্ড স্টেপ বলতে চাই সেটা হচ্ছে কি আপনাকে বলতে হবে যে এটাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। হোয়াট ইজ অ্যাপ্রিসিয়েশন? এই অ্যাপ্রিসিয়েশন শব্দটি সময়টা খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে বলতে হবে যে আপনি যা কিছু হোয়াট এভার দ্য লিটল থিংস ইউ হ্যাভ ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট অ্যাট দিস টাইম। আপনার কি ঘরে খাওয়া আছে, আপনার কি ঘরে ফুড আছে, আপনার কি ঘরে পরিবার পরিজন আছে যারা অথবা আপনাদের শিশু কিশোর আছে যারা মোটামুটি সুস্থ আছে, আপনার কি আগামী 2 মাসের জন্য সেভিংস আছে, আপনার কি জব আছে এখনো, আপনার কি রুফ আছে, অর্থাৎ আপনি হোমলেস নন। আপনার যে লিটল থিংস গুলো আপনার আছে ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট দ্যাট এট দিস টাইম। আপনি কি আপনার শিশু কিশোরদের জড়িয়ে ধরতে পারছেন? যারা কিন্তু কোয়ারেন্টাইনে আছে তারা হয়তো বা ফর 2-3 উইকস তারা তার শিশু কিশোরদের জড়িয়ে ধরতে পারছেন না, কিস করতে পারছেন না। বাট ইফ ইউ আর হেলদি অ্যান্ড ইউ আর এবল টু হাগ দ্যাম, আপনাকে কিন্তু সেই মোমেন্ট অফ অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ ইউ হ্যাভ টু টেল ইয়োরসেলফ ইয়েস আই অ্যাপ্রিসিয়েট দিস মোমেন্ট। আপনি যখনই এই অ্যাপ্রিসিয়েশনটা করছেন, অ্যাপ্রিসিয়েটিং দ্য মোমেন্ট হোয়াট এভার দ্য লিটল থিংস ইউ হ্যাভ, ইট গিভস ইউ এ পজিটিভ রেসপন্স। এই সেকেন্ড স্টেপ আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। এই পজিটিভ থিঙ্কিং জিনিসটা কি? অর্থাৎ আপনার মনের মধ্যে এখন নানা রকমের নেগেটিভ থিঙ্কিং কাজ করছে, এটাকে আমরা বলি নেগেটিভ রুমিনেটিং থটস, ওয়ান আফটার অ্যানাদার ইটস কামিং। আচ্ছা আমি যদি মারা যাই আমার বাচ্চার কি হবে, আমার কি করোনা হয়েই গেল, আচ্ছা আমার পরিবার কি বাঁচবে। ইটস লাইক ওয়ান আফটার অ্যানাদার ইউ আর ফিলিং লটস অফ নেগেটিভ ruminating thoughts. It's actually affecting you. তাহলে আপনাকে যেটা করতে হবে পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ পজিটিভ ওয়ে আপনাকে সুইচ করতে হবে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনার একটা নেগেটিভ থটস আসলো যে আচ্ছা করোনাতে যদি আমি এফেক্টেড হই তাহলে তো আমি মারা যাব, আমার কি হবে। এটা একটা আপনার নেগেটিভ থটস। আপনার পজিটিভ থিঙ্কিং আপনাকে বলতে হবে যে করোনাতে এখনো পর্যন্ত 80-85% পিপল ভালো হয়ে গেছে, আমিও তাদের মাঝেই একজনই হব যে ভালো হয়ে উঠবো। সো আপনাকে এভাবে আপনার সুইচ করতে হবে ফ্রম নেগেটিভ থিঙ্কিং টু পজিটিভ থিঙ্কিং। এরকম আপনার যতগুলো নেগেটিভ থিঙ্কিংস আসবে, অ্যাজ আই সেড লাইক দেয়ার উইল বি লট অফ নেগেটিভ থটস ইন ইওর হেড। আপনার যতগুলো নেগেটিভ থটস আছে আপনি যদি পারেন আপনি ডায়েরি মেনটেন করতে পারেন। একটা ডায়েরির মাঝে আপনি এক পাশে আপনার প্রত্যেকটা নেগেটিভ থটস লিখুন, এবং আরেক পাশে সেই নেগেটিভ থটসটাকে আপনি কি করে পজিটিভলি সুইচ করছেন সেগুলো লিখবেন। এবং you can maintain a diary during the daytime where you're going to practice how you're going to change your negative thoughts to positive thinking. এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? সায়েন্টিফিক্যালি প্রুভ। আপনি যখন নেগেটিভ থিঙ্কিং করছেন সাথে সাথে আপনার ইনফ্লামেটরি সাইটোকাইনস, গামা ইন্টারফেরন, এই জিনিসগুলো কিন্তু আপনার বডিতে রিলিজ হয় এবং আপনার ব্রেনও রিলিজ হয়। এবং যখন এই ইনফ্লামেটরি রেসপন্স গুলো হয় ইট ডিক্রিজ ইউর ইমিউনিটি। এই সময়টা ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট। করোনার কিন্তু কোনো
কিউর এখনো তৈরি হয়নি। আপনি যদি করোনাতে এফেক্টেড হয়ে যান, আপনার যদি ভালো ইমিউনিটি থাকে, ইউ প্রবাবলি হ্যাজ এ বেটার চান্স টু সার্ভাইভ। তাহলে আপনাকে বলতে হবে যে উই নিড টু think positively. Whatever we have to appreciate, which is I call it like an appreciation. Our second step হচ্ছে যে we need to change our all negative thoughts into the positive thoughts, and you can maintain a diary whatever it makes you feel better to go do. এবং 3 নম্বর স্টেপ যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিহেভিয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড কোপিং স্কিলস। বিহেভিয়ার স্ট্র্যাটেজিটা কি, এই সময়টাতে আপনাদের নানা রকমের বিহেভিয়ার স্ট্র্যাটেজিগুলো আপনাদের মেনটেন করতে হবে। প্রথম যে বিহেভিয়ারাল চেঞ্জটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখন আপনাকে সারাদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ফক্স, সিএনএন নানা রকমের নিউজে নানা রকমের করোনা রিলেটেড ইনফরমেশন নিতে গিয়ে সারাদিন ধরে আপনি এংজাইটিতে ভুগবেন না। সারাদিন ধরে ফেসবুকে নিউজ ফিডে যাবেন না, আচ্ছা করোনার কি হলো। আপনাকে দিনের একটা নির্দিষ্ট সময়ে টেক এ মোমেন্ট, যে আপনার একটা নির্দিষ্ট সময়ে একটি অথেন্টিক সোর্স থেকে, সেটা হতে পারে সিডিসি অথবা জন হপকিন্স, যে কোনো একটা অথেন্টিক সোর্স থেকে আপনি করোনার আপডেটটুকু জানবেন। আপনাকে করোনা সম্পর্কে জানতে হবে, ইউ নিড টু বি আপডেটেড, কারণ করোনা হচ্ছে যে একটা টোটালি আননোন ডিজিজ। এখন আপনাকে জানতে হবে, কিন্তু আপনি সারাদিন ধরে নিউজ ফিডের সামনে থাকবেন না। একটা নির্দিষ্ট সময় ধরে আপনি প্রতিদিন নিজেকে স্পেন্ড করুন সেই করোনা সম্পর্কে জানার জন্য। দ্বিতীয় যে স্টেপটা আমি বিহেভিয়ার স্ট্র্যাটেজি বলবো সেটা হচ্ছে কি, আপনাকে একটা ঘরের মাঝে যদি পারেন একটা রিল্যাক্সেশন কর্নার করুন। সেই রিল্যাক্সেশন কর্নারে আপনি কি করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন, ইয়োগা করতে পারেন। আপনি যেটা করতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনি গান শুনতে ভালোবাসেন, গান শুনতে পারেন, আপনি বই পড়তে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন। সেই এক্সারসাইজটা আপনার এখন নানাভাবে ইউটিউব চ্যানেল দিয়েও এক্সারসাইজ করা আছে। আপনার যদি মেশিন এক্সারসাইজের কোনো মেশিন না থাকে, ইউ ক্যান ইভেন ডু ইট অনলাইন। অর্থাৎ আপনি সেই রিল্যাক্সেশন কর্নারে আপনি একটা নির্দিষ্ট সময়ে চেষ্টা করবেন যে কোনো কিছু করতে যেটাতে আপনাকে রিল্যাক্স করবে। 3 নাম্বার হচ্ছে এই বিহেভিয়ারাল স্ট্র্যাটেজির 3 নাম্বার হচ্ছে আপনাকে আপনার স্পিরিচুয়ালিটিকে স্ট্রং করতে হবে। আমরা যারা ধর্মে বিশ্বাসী তাদেরকে সেই ধর্ম পালনগুলো খুব সুন্দরভাবে করতে হবে। নামাজ পড়া, তারপরে কোরআন শরীফ পড়া, বা যে যা ধর্মে আপনারা পালন করছেন সেই ধর্মটুকে পালন করুন। কারণ যখন আপনার স্পিরিচুয়াল হেলথটা স্ট্রং হবে, আপনি কিন্তু অনেক বেশি রিল্যাক্স থাকবেন, আপনার এংজাইটি সিমটমস গুলো আপনার অনেক কমে আসবে। 4 নম্বর যেটা বলবো এই বিহেভিয়ার সেটা হচ্ছে আপনাকে একটা রুটিন করতে হবে। সেই রুটিনটা কি, আপনি আপনার শিশু কিশোর, আপনার বয়োবৃদ্ধ, আপনি যাদেরকে নিয়ে আছেন তাদের সবার জন্য একটা স্ট্রাকচার, একটা রুটিন থাকতে হবে বাসায়, এবং সেই রুটিনটা আপনাদের সবাইকে নিয়ে সেটা ফলো করতে হবে। আপনি এক এক দিন এক একভাবে যদি রুটিন হন তাহলে সেটা কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে না। 4 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের যারা মানে শিশু কিশোররা আছে তাদেরকে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে যাতে তাদের সাথে আপনারা কথা বলুন। কথা বলুন কিভাবে, অর্থাৎ আপনি তাদের সাথে বসুন, তাদের সাথে কথা বলুন, তাদের করোনা নিয়ে কি ভয় কাজ করছে, তাদের ইনফরমেশন গুলো জেনে তাদের সাথে আপনি ফ্যাক্ট চেক করুন। আপনি তাদের সাথে একদম কাম এবং খুব রিল্যাক্সড ভাবে তাদের ভয়টুকু জানুন, এবং তাদেরকে আপনি ফ্যাক্ট চেক করে বলুন যে তুমি যেটা জানো এটা হচ্ছে এটা, এবং মেক দেম অ্যাওয়্যার অফ ইট। তাদেরকে সবসময় চেষ্টা করবেন তাদের সামনে কাম ভাবে থাকতে, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে ইউ আর দেয়ার ফর দেম এবং দে আর সেফ ডিউরিং দিস করোনা। ওদের একটা সেফ এনভায়রনমেন্ট ফিল হওয়া এখন খুবই খুবই প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে কি, দিনের একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে স্পেন্ড করতে হবে পরিবারের সবাই মিলে, সেটা হচ্ছে একটা কোয়ালিটি টাইম মেনটেন করার জন্য। এই নির্দিষ্ট সময়টাতে আপনারা কি করতে পারেন, আপনারা বোর্ড গেম খেলতে পারেন, আপনারা মুভি দেখতে পারেন, আপনারা সবাই মিলে যদি মনে করেন যে কিডসরাও ইনভলভ, কিডসদের সাথে এক্সারসাইজ করতে পারেন, ওরা যদি মেডিটেশন করতে চায় তাদের সাথে মেডিটেশনও করতে পারেন। খেয়াল রাখবেন যখন আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন পরিবারের সবাই মিলে কিডসদের সহকে ইনভলভ করে, এটা শুধু আপনার উপরেই এফেক্ট করছে না, আপনাকে শুধু পজিটিভলি হেল্প করছে না, শিশু কিশোররা কিন্তু এটাতে ভীষণভাবে পজিটিভলি একটা কোপিং স্কিলস এর মাধ্যমে তারা যাচ্ছে, এবং তাদের এংজাইটিটুকু অনেক বেশি ডিক্রিজ করে, এবং দে ফিল লাইক দে আর এম্পাওয়ার্ড এন্ড দে আর সেফ। সো এই জিনিসটা কিন্তু আপনার রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে যে একটা নির্দিষ্ট সময় ইউ নিড টু স্পেন্ড এ কোয়ালিটি টাইম অল টুগেদার, লাইক সব ফ্যামিলি মেম্বার মিলে। এই সময়টা বোর্ড গেমটা খুব ভালো কাজ দিতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা এখন যারা লকডাউনে আছেন
তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে একটা ট্রাস্টেড বা এক দুজন ট্রাস্টেড ফ্রেন্ডের সাথে, যখনই আপনার খুব অ্যাংশাস লাগবে, অ্যাংজাইটি লাগবে, সেই ট্রাস্টেড ফ্রেন্ডের সাথে কথা বলুন, কথা বলে তাদের সাথে যোগাযোগ করুন মানে কি আপনার মনের মধ্যে হচ্ছে, এবং আপনাদের সব পরিবার পরিজনের সাথে ফেস টাইম করুন, তাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ রাখুন, সো দ্যাট ইউ ডোন্ট ফিল লোনলি অ্যাট হোম ওয়েন ইউ আর অন লকডাউন। ইউ নিড টু বি কানেক্টেড উইথ অল ইউর ফ্যামিলি মেম্বার্স। আর নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে আপনার স্লিপ হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট। এই সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি স্লিপ ডিস্টার্বেন্সে ভুগছেন। এই স্লিপ হাইজিনটা মেনটেন করতে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ দরকার হলে আপনি হট শাওয়ার নিন, আপনি দরকার হলে ওয়ার্ম মিল খান অথবা একটু ইয়োগা করে নিন, এবং স্লিপটাকে আপনার অ্যাটলিস্ট 7 to 9 আওয়ার্স রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার যদি স্লিপ ডিস্টার্বেন্স হয়, আপনার কিন্তু মুড ডিস্টার্বেন্সও বেড়ে যাবে। এবং লাস্টে আমি বলবো, আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে এই লকডাউনের সময়ে হেলদি একটা ডায়েট হ্যাবিট মেনটেন করার জন্য। এই যে স্ট্র্যাটেজি গুলো বললাম, এটা হচ্ছে যে একটা বিহেভিয়ারাল স্ট্র্যাটেজি। আর এটার সাথে আছে কিছু কোপিং স্কিলস। এই কোপিং স্কিলসটা কেন ইম্পর্টেন্ট? আপনি সবকিছু মেনটেন করছেন, বাট দেয়ার উইল বি মোমেন্ট যে আপনি পারছেন না, কোনো ইউ আর ফিলিং লাইক ইউ আর লুজিং কন্ট্রোল অফ এভরিথিং, ইউ আর ব্রিদিং হার্ড, ইউ ক্যান নট টেক ইট এনিমোর। যখনই আপনার এই মোমেন্ট গুলো আসবে, সিভিয়ার এংজাইটি, তখন আপনাকে কিছু কোপিং স্কিলসও জানতে হবে। সেই কোপিং স্কিলস এর মধ্যে আমি সাধারণত বলে থাকি যে ডিপ ব্রিদিং টেকনিক্স, যেটা হচ্ছে লং ডিপ ব্রিদিং টেকনিক্সটা ইউজ করা, কেউ মাসেল রিল্যাক্সেশনটা ইউজ করতে পারেন, এবং বাচ্চাদের ক্ষেত্রে তাদের ডিপ ব্রিদিং টেকনিকের সাথে সাথে তারা ইউজ করতে পারেন, ধরুন কাউন্ট ব্যাকওয়ার্ড ফ্রম 100 টু ব্যাকওয়ার্ড, ইউ ক্যান ইভেন ইউজ দোজ কোপিং স্কিলস টু। আর যারা মেন্টাল, সবশেষে বলতে চাই, যাদের মেন্টাল হেলথ প্রিভিয়াস হিস্ট্রি আছে, তাদেরকে অবশ্যই এখন আপনাদের সব সাইকিয়াট্রিস্টের সাথে এবং সাইকোলজিস্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। আপনার মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় অথবা আপনার যদি থেরাপি লাগে, আপনাকে এই সময়টাতে সবচেয়ে বেশি আপনার সাইকিয়াট্রিস্টের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে আমি যদি একটু সামারাইজ করে বলি, প্রথম শব্দটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স, আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দ্য সেকেন্ড স্টেপটা আমি বলছি, সেটা হচ্ছে কি যে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং, এবং দ্য লাস্ট স্টেপটা আমি বলবো নানা রকমের বিহেভিয়ার স্ট্র্যাটেজি এবং কোপিং স্কিলস গুলো মেনটেন করা। তাই করোনার এই প্যান্ডেমিকের সময় মানসিক স্বাস্থ্যের আপনার যত্ন নিন, এবং সবাই আমরা চলুন চেষ্টা করি ইমোশনালি ভালো থাকার জন্য। ধন্যবাদ ডক্টর নুরুন বেগম, আপনাকে এবং প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমাদের অনুষ্ঠানটি রেপ আপ করতে চাই। অনেকেই বলে থাকেন যে হেলথ কেয়ার ওয়ার্কার্স হচ্ছেন ফ্রন্ট লাইন ইন করোনা প্যান্ডেমিক। এখানে কোনো দ্বিমত নেই যে সাহসিকতার সাথে তারা সামনে থেকে এই যুদ্ধে সামিল হয়েছেন এবং জীবন বাজি রেখে এই এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তার কোনো তুলনা নেই। কিন্তু পাবলিক হেলথের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে এর মূল বিষয়টি হলো আসলে বড়সড় বিপদ আসার আগেই সেটাকে কিভাবে প্রতিরোধ করতে হবে তার পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা। আমরা চাই আজকের আলোচনার নিরিখে আমরা যা কিছু জানলাম, সেই নতুন জানা ও শেখার মাধ্যমে কমিউনিটির সবার সামনের সারিতে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা প্রতিরোধে প্রথম প্রতিরক্ষা বলয়টি আপনারা তৈরি করতে পারেন। এবং আমি বলতে চাই যে মেডিকেল প্রফেশনে আমরা যারা যুক্ত আছি, যারা প্রতিনিয়তই সামনে যাচ্ছি এবং কাজ করছি, আমরা আসলে যুদ্ধটা চালাচ্ছি পেছনের সারি থেকে। আমরা আসলে লাস্ট লাইন অফ ডিফেন্স। আমি বিশ্বাস করতে চাই যে এই যুদ্ধে পেছনের সারিতেই যেন আমাদের থেকে যেতে হয়, এবং সেটাই হবে আসলে করোনার বিরুদ্ধে সাধারণ জনতার জয়। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আমি ডক্টর আশিক আনসার, আবারও দেখা হবে সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।